পশ্চিমবঙ্গে মধ্যরাতে মেয়েরা রাত দখল করো কর্মসূচিতে হামলা, নেপথ্যে কারা, সেনা হেফাজতে কারা আছেন এবং তাদের ভবিষ্যৎ কী? 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শুনছিলেন শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে আর.জি. কর মেডিকেল কলেজের এক ট্রেইনি চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় বিক্ষোভে উত্তাল গোটা দেশ। মেয়েরা রাত দখল করো নামের এই বিক্ষোভ কর্মসূচি পালন হয়ে আসছে কয়েকদিন ধরে। কিন্তু গতকাল রাতে তাদের কর্মসূচিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে অজ্ঞাত কিছু হামলাকারী। এখন প্রশ্ন উঠেছে, বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীদের উপর হামলা চালালো কারা? এ নিয়ে জোর আলোচনা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সিপিএম এবং বিজেপির দিকে দোষারোপ করছে শাসকদল তৃণমূল। আবার এই ঘটনায় তৃণমূলকে দায়ী করেছে সিপিএম এবং বিজেপি। ভারতের স্বাধীনতা দিবসের রাতে চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বড় জমায়েতের ডাক দেয় আন্দোলনকারীরা। শুধু কলকাতা নয়, এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রাম আসানসোলের পুরুলিয়াতেও। আর.জি. কর মেডিকেলে বেপরোয়া হামলা এখন টক অব দ্য স্টেট। ঠিক কী হয়েছিল আর.জি. কর মেডিকেলে? বুধবার রাত 12টার দিকে আর.জি. করের সামনে রাত দখলের কর্মসূচি শুরু হয়। ঠিক তার পরই একদল উচ্ছৃঙ্খল ব্যক্তি বিচার চাই বলে স্লোগান তুলে হাসপাতালে ভাঙচুর চালাতে শুরু করে। আচমকাই পুলিশের ব্যারিকেড ভেঙে হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালাতে থাকেন তারা। কারো হাতে লাঠি, কারো হাতে রড, ইট, পাথর। হাতের সামনে যা পেয়েছে তাই ভেঙেছে হামলাকারীরা। প্রায় আধা ঘণ্টা ধরে হাসপাতাল চত্বরে তাণ্ডব চালায় এই দলটি। পরে ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পক্ষে বিপক্ষে দোষারোপ। ঘটনার পর থেকেই একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছে রাজ্যের শাসক ও বিরোধী দলগুলো। রাত দখলের কর্মসূচিকে রামরাম কর্মসূচি বলে শুরু থেকেই কটাক্ষ করে আসছিলেন তৃণমূলের একাংশ। এই আন্দোলনে বিজেপি এবং বাম সংগঠনগুলোর ইন্ধন রয়েছে বলে দাবি করছে তৃণমূল। ঘটনা অন্যদিকে নিয়ে যেতে সিপিএম বিজেপির হাত রয়েছে এমন ধারণা তৃণমূল শিবিরের। অন্যদিকে গোটা পরিস্থিতির দায় শাসকদল তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের গুন্ডারা এই কাণ্ড ঘটিয়েছেন একটি অরাজনৈতিক আন্দোলনকে দমাতে চেয়ে। শুভেন্দুর আরও দাবি, নারী চিকিৎসককে ধর্ষণ খুনের মামলার তদন্তভার যেহেতু সিবিআইয়ের হাতে গেছে, তাই তথ্যপ্রমাণ লোপাটের জন্য এভাবে হামলা চালানো হয়েছে। সব মিলিয়ে এই আন্দোলনের বিস্তৃতি উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলকে। চাপের মুখে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন, 24 ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করতে হবে। শেখ হাসিনার সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান। মঙ্গলবার সেনাবাহিনী প্রধানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন। ক্ষমতাচ্যুত মন্ত্রী, এমপিদের হেফাজতে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাদের আশ্রয় দেয়া হয়েছে যাতে কোন বিচার বহির্ভূত কাজ না হয়। খবর বিবিসি বাংলার। তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে বা মামলা হলে তারা শাস্তির আওতায় আসবেন বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে কৌতূহল রয়েছে। বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি, এর একটি সংলাপে অংশ নিয়ে সুশাসনের জন্য নাগরিক, সুজন, এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, কারা সেনা হেফাজতে আছে তার একটা তালিকা করা দরকার। এসব ব্যক্তিকে বিচারের আওতায় আনতে হবে। তারা যাতে পালিয়ে যেতে না পারে সেটাও নিশ্চিত করতে হবে। কারা আছেন সেনা হেফাজতে? 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পরপরই হরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টা করেন তার মন্ত্রিসভার একাধিক সদস্য। সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার কিছুক্ষণ পর আটক হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। এ দুজনকেই সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছিল। সেদিন বাংলাদেশ পুলিশের এক বার্তায় জানানো হয়েছিল, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সাথে পরামর্শক্রমে বিভিন্ন হাই প্রোফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়াকর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শুক্রবার চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়লে তাকেও হেফাজতে নেয় সেনাবাহিনী।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করার খবর প্রকাশ করে কয়েকটি সংবাদমাধ্যম জানায়, তাকেও সেনাবাহিনীর হেফাজতে দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী, এমপি বা নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। তাদের অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন, কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। তাদের কেউ কেউ সেনা হেফাজতে থাকতে পারেন বলে ধারণা রয়েছে। বাংলাদেশে কয়েকদিন কার্যত সরকারবিহীন অবস্থা পার করার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সময়টায় পুলিশও ছিল অনুপস্থিত। ফলে নিরাপত্তা কিংবা আইনি ব্যবস্থা নেয়ার কাজ আপাতভাবে সামরিক বা আধাসামরিক বাহিনীকেই করতে হয়েছে। গত রোববার থেকে ধীরে ধীরে সচল হতে শুরু করে পুলিশের কার্যক্রম। আরেকজন সাবেক সেনা কর্মকর্তা ও নিরাপত্তা বিশ্লেষক ব্রি. জে. বায়েজিদ সারোয়ার বলছেন, সামরিক বাহিনী হেফাজতে নিয়েছে বলার চেয়ে তারাই বাহিনীটির কাছে আশ্রয় চেয়েছে বলা অধিক যুক্তিযুক্ত হবে। নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে জীবন বিপন্ন হতে পারে এমন শঙ্কা থেকেই সম্ভবত তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় চেয়েছেন। তিনি বলেন, মন্ত্রী এমপিদের বিরুদ্ধে আদালতে রেগুলার মামলা হলে এবং সেনা কর্তৃপক্ষকে জানালে তখন পুলিশ কর্তৃক গ্রেফতারে বাধা থাকবে না। সরকার কি বলছে? স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রি. জে. এম শাখাওয়াত হোসেন বলেছেন, যাদের অপরাধের সম্পৃক্ততা আছে এবং আত্মগোপনে আছেন তাদের আমরা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। সেনাপ্রধান যা বলার বলেছেন, আমরা আমাদের মতো করে চেষ্টা করছি। সময়ের সঙ্গে সঙ্গে এ ব্যাপারে আরও অগ্রগতি আসবে বলেও ধারণা দিলেন স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল বুধবার রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। এর আগে অভিযোগ রেজিস্ট্রার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। 7 দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি। তদন্ত সংস্থার উপপরিচালক, প্রশাসন ও তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, বুধবার দুপুর 1:30টায় আমরা অভিযোগটি গ্রহণ করেছি। অভিযোগটি নিবন্ধন বইয়ে নিবন্ধনভুক্ত করা হয়েছে। এই নিবন্ধনের মানে মামলা হয়েছে। অপরাধের ধরনের বলা হয়েছে 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অপরাধ। উল্লেখ্য, ট্রাইব্যুনালে কোনো অভিযোগ নিবন্ধনের পর তা মামলা হিসেবে গণ্য করা হয়। এর আগে বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা মো. বুলবুল কবির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় লিখিত অভিযোগ করেন। তদন্ত সংস্থার উপপরিচালক, প্রশাসন ও তদন্ত কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করেন। পরে তা অভিযোগ নিবন্ধন বইয়ে নিবন্ধন করা হয়। তদন্ত কর্মকর্তা মো. আতাউর রহমান আরও বলেন, আমরা তদন্তকাজও শুরু করে দিয়েছি। আপাতত পেপারওয়ার্ক করছি। শেখ হাসিনার সঙ্গে অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। আরও রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, র্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ও ঢাকা মহানগর পুলিশের সাবেক গোয়েন্দা প্রধান হারুন রশিদ। এসব আসামির পাশাপাশি আবেদনে নাম উল্লেখ না করে শেখ হাসিনা সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা চাওয়া হয়েছে।